রূপকথার বিহিস্বর লোকটির কানে গেল না। রূপকথা আরেক দফা চেঁচিয়ে উঠতেই নিজের টিকিট রূপকথার সামনে মেলে ধরে ছেলেটি ভারী গলায় বলল। ছেলেটির হাত থেকে ছো মেরে টিকিট নিয়ে রূপকথা নজর বোলালো। এরপর নিজের টিকিটও বের করলো। একই কেবিনের নম্বর। রূপকথার জানা মতে সুফিয়ান কখনো মেয়ের জন্য অন্য লোকের কামরায় টিকিট কাটবে না। মুহূর্তেই এক হাউকাউ লেগে গেল কেবিন জুড়ে। দুজনের তর্জন গর্জনে এগিয়ে এলো অ্যাটেন্ডেন্স। দুজনেই তার হাতে টিকিট গুজে বলে উঠল। এবার যেন ভ্যাবাচাকা খেলো মানুষটি। বোকার মতো হেসে বলল। লোকটির থেকে টিকিট কেড়ে নিয়ে রূপকথা বলে উঠল। ছেলেটিও কানে হেডফোন গুজে শটান হয়ে বালিশে শুয়ে পড়ল। অগত্যা উপায় না পেয়ে রূপকথা বসে বসে গজগজ করতে করতে বলে উঠল। পুরো অ্যাডভেঞ্চার ঘেটে দিল ফাজিল একটা। ছেলেটি কান থেকে হেডফোন খুলে বলে উঠল। রূপকথা চড়াও হয়ে বলে উঠল। খাম্মা একটা। আর কোনো কথা হলো না দুজনের। ট্রেনের দোলায় কখন ঘুমের ঘোরে চলে পড়ল রূপকথা তার খেয়াল রইল না। স্বপ্নে কেউ কানের কাছে ফিসফিস করে ডাকল। প্রিয় রূপকথা। ঘোর অন্ধকারের পরিসমাপ্তি ঘটিয়ে আবছা আলো ধরণীতে আছড়ে পড়ছে। পূব আকাশ অল্প হলদেটে আলোয় ফর্সা হলো। শীতল বাতাস বেশ করে গায়ে কাটা দেবার অনুভূতি জাগাচ্ছে। সেই সাথে সদ্য প্রস্ফুটিত ফুলের মাতাল করা ঘ্রাণ। যন্ত্রচালিত রেলগাড়ির ঝমঝম শব্দ ভেদ করে জেগে ওঠা পাখির কলতান কর্ণদুয়ারে ছুতে ব্যর্থ হলো। আপন গতিতে ছুটে চলেছে রেলগাড়ি। শেষ ঠিকানা কমলাপুর রেলওয়ে স্টেশন। নিজের সিটে আয়েশ করে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে রূপকথা। ঘুমের দেশে খুব সুন্দর এক স্বপ্ন দেখল রূপকথা। সারফরাজ আর তার দেখা হয়েছে, কিন্তু সাক্ষাৎটা কেমন যেন দম বন্ধ অনুভূতির ন্যায়। সারফরাজকে দেখে উচ্ছ্বাসিত হবার বদলে ভারী লজ্জা এসে গ্রাস করেছে রূপকথাকে। সারফরাজ তার প্রশস্ত হাত বাড়িয়ে রূপকথাকে স্পর্শ করতে চাইল, কিন্তু তার আগেই রূপকথাকে টেনে হিঁচড়ে কেউ নিয়ে চলে গেল। এহেন ভয়ানক স্বপ্নে ঘুমের মধ্যেই ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। রূপকথার কান্নায় ঘুমের ব্যাঘাত ঘটল অপর পাশের যুবকের। কপাল কুঁচকে আড়মোড়া ভেঙে চাদর সরিয়ে উঠে বসল যুবক। এরপর পানির বোতলের ক্যাপ খুলে হাতে পানি নিয়ে ছুঁড়ে মারল রূপকথার মুখশ্রী জুড়ে। আকস্মিক এহেন শীতল জলছিটায় ধরফরিয়ে উঠে বসল রূপকথা। তার চোখ বেয়ে এখনো জল গড়াচ্ছে। সবকিছু অনুধাবন করে কিছু বলবার আগেই ওপাশের ব্যক্তি কপাল কুঁচকে ঘুম জড়ানো ভাঙা কণ্ঠে বলে উঠল। ছেলেটির মুখপানে না তাকিয়েই মাথা নিচু করে ধরা গলায় রূপকথা বলল। দুঃখিত, ইচ্ছে করে এমনটি করিনি। ছেলেটি সিটে হেলান দিয়ে বসে রসিকতা মিশ্রিত গলায় বলে উঠল। ছেলেটির অভার কনফিডেন্স দেখে রূপকথা শুকনো হাসল। এরপর ছেলেটির চোখে চোখ রাখতেই হৃদয় কেঁপে উঠল। নিজের জামা খামচে ধরল সর্বশক্তি প্রয়োগ করে। ভয়ানক চোখজোড়ায় পানে তাকিয়ে নীরবে অশ্রুদানা গড়িয়ে পড়ল বড় বড় চক্ষু কুল ঘেঁষে। বুকে জমানো কান্নাগুলো দলা পাকিয়ে কণ্ঠনালী বিষিয়ে তুলল। রূপকথার এহেন অবস্থায় যুবক ঘাবড়ে গেল। কোনো প্রতিউত্তর করবার আগেই রূপকথা বলে উঠল। যেই সুদর্শন পুরুষ আমি দেখেছি তার সামনে পৃথিবীর সমস্ত পুরুষের সৌন্দর্য নগণ্য। কথাটি বলেই তাৎক্ষণিক দৃষ্টি সরিয়ে নিল রূপকথা। সামনে বসা ছেলেটির চোখ দুটো সারফরাজের মতো, কিন্তু হুবহু নয়। এই চোখের মণিটা কমন, সচরাচর দেখা যায়, কিন্তু সারফরাজের চোখের মণি ছিল এমন চোখ আর কোথাও দেখেনি রূপকথা। ছেলেটি রূপকথার ব্যক্তিগত বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চাইল, কিন্তু তার আগেই বিমানবন্দর স্টেশনের ট্রেন থামল। স্টেশনের নাম ঘোষণা শুনে তড়িঘড়ি করে নেমে গেল ছেলেটি। আর কথা হলো না তাদের। ছেলেটি নেমে যেতেই শব্দ করে কেঁদে ফেলল রূপকথা। মিনিট 5 পরেই হুইসেল বাজিয়ে ট্রেন ছুটল। চোখের জল মুছে জানালায় ভেজা দৃষ্টি পাততেই রূপকথার ছোট দৃষ্টি বিস্ফোরিত হলো। কালো পোশাকধারী কয়েকজন লোক সেই যুবককে বেশ সম্মান দেখিয়ে স্টেশনের বাইরে নিয়ে যাচ্ছে। তাদের প্রত্যেকের কাছেই একটা করে বন্দুক। সবচেয়ে আশ্চর্যের বিষয়, পুলিশ পর্যন্ত তাকে সমীহ করার চেষ্টা করছে। যতক্ষণ ধীর গতির ট্রেন চলায় এই দৃশ্য দেখা গেল, রূপকথা ততক্ষণ তাকিয়ে রইল। দৃষ্টির আড়াল হতেই রূপকথা নিজেকে শুধালো। কে এই অদ্ভুত মানব? আরও 30 মিনিট যাত্রার পর কমলাপুর রেল স্টেশনে চূড়ান্তভাবে থামল কলের গাড়িখানা। নিজের ব্যাগপত্র গুছিয়ে বাইরে বের হতেই একটা কুলি ডেকে ছুটল এক্সিস্টের দিকে। আনমনে হাঁটতে হাঁটতে নানান কিছু ভাবল রূপকথা,
কিন্তু ভাবনার সুতো ছিল ফোনের রিং হবার শব্দে। ঝটপট হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করতেই ন্যালির নম্বর নজরে পড়ল। দ্রুত রিসিভ করে কানে তুলে হ্যালো বলতেই ন্যালি বলল। কোনো উত্তর না করে ফোন কাটল রূপকথা। কিছুক্ষণ হেঁটে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে আসতেই নেলির হাস্যোজ্জ্বল চেহারা চোখে পড়ল। নেলি দৌড়ে এসে রূপকথাকে জড়িয়ে ধরে কুলিকে নিজেদের গাড়ি নির্দেশ করে বলে উঠল। লাগেজগুলো ডিকিতে তুলে দিন। এরপর রূপকথার এলোমেলো চেহারার পানে দৃষ্টি মেলে ন্যালি বলে উঠল। অ্যাডভেঞ্চার করতে এসে চোখে মুখের কি অবস্থা? রূপকথা নিজেকে সামলে উত্তর করল। ঘুরে মাথা টন টন করছে, ঘুমে মাথা টন টন করছে, তাড়াতাড়ি বাড়ি চল। ন্যালি আর কথা বাড়ালো না। গাড়ির ব্যাক সিটে বসে ড্রাইভারকে নির্দেশ দিল। বাড়িতে চলো শাহিদ ভাই। ওকল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ওয়েটিং চেয়ারে বসে আছে সারফরাজ। আরও 40 মিনিট পর তার ফ্লাইট। দেশে ফিরে যাওয়া নিয়ে কোনো উচ্ছ্বাস আনন্দ কিছুই কাজ করছে না তার মধ্যে। দুটো প্রয়োজনে দেশে যাচ্ছে সে। এক, সুফিয়ান চৌধুরীর সাথে সাক্ষাৎ। দুই, পুরনো শত্রুকে বধ। কোনটা আগে করবে তার হিসাব এখনও কষেনি সে। তবে শুভ কাজ আগে করাই উত্তম। ফার্স্ট অ্যানাউন্স পেতেই নিজের ট্রলি নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর লম্বা লম্বা পা ফেলে প্লেনে ওঠার উদ্দেশ্যে হাঁটা ধরল। বিজনেস ক্লাসে তার জন্য সিট কেটেছে অভিরূপ, ও সাথে অভিরূপেরও যাবার কথা ছিল। কিন্তু তার বাবা হঠাৎ স্ট্রোক করায় তিনি দিন আগেই এমার্জেন্সি টিকিট কেটে দেশে চলে গিয়েছে সে। অবশ্য যাবার আগে পই পই করে বলে গিয়েছে সারফরাজ যেন তাদের বাড়িতে গিয়েই থাকে। কিন্তু সারফরাজ কৌশলে তার নাকচ করেছে। বিমানে কাঙ্ক্ষিত সিটে বসতেই সুন্দরী এয়ার হোস্টেস দুটো ম্যাগাজিন, একটা নাইট ড্রিঙ্কস নিয়ে সামনের ছোট অ্যাটাচড টেবিলটায় রাখল। এরপর মিষ্টি হাসি উপহার দিয়ে সুমিষ্ট ইংরেজি ভাষায় বলল। সারফরাজ অল্প মাথা দোলাতেই মেয়েটি চলে গেল। কিন্তু সারফরাজের মনে হলো মেয়েটি যেতে চাইছে না। পেছন ফিরে মেয়েটি বারবার একই কথা বলায় সারফরাজ বিড়বিড় করে বলে উঠল। আমি যে কত বড় জানোয়ার এটা জানলে এইভাবে দাঁত কেলিয়ে হাসার অবস্থাতেই থাকতেন না ডিয়ার হস্টেজ। কিন্তু সময় অতিবাহিত হতেই বিমান টেক অফের ঘোষণা এলো। ম্যাগাজিন হাতে নিয়ে সারফরাজ সময় অতিবাহিত করার চেষ্টা করল, কিন্তু মন টানল না। লম্বা জার্নি, তাই ঘুমানোকে বেস্ট অপশন মনে করল সে। তাই আর সময় অপচয় না করে সুইচ টিপে সিট বড় করে পা ছড়িয়ে লম্বা কম্বল গায়ে জড়িয়ে চোখ বুঝল। কিন্তু কারো উপস্থিতি তাকে চোখ খুলতে বাধ্য করল। চোখের উপর থেকে ব্ল্যাঙ্কেট সরাতেই সেই হোস্টেজের প্রশস্ত হাসি আর রং ঢং তার মেজাজ বিগড়িয়ে দিল। ঠোঁট কামড়ে নাক নিবারণ করে গম্ভীর গলায় শুধালো। হোয়াট? মেয়েটি তার শার্টের উপরের বাটন খুলতে খুলতে এগিয়ে এসে ফিসফিস গলায় শুধালো। চিরবিরিয়ে ওঠা রাগ নিয়ন্ত্রণে এনে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর দাঁতে দাঁত চেপে নিজের থাবার ন্যায় হাত দিয়ে মেয়েটির সরু ধবধবে গলা চেপে ধরে বলে উঠল। Yes, I need blood, cause I am a bloodsucker. Will you give me a worm? সারফরাজের ভয়ানক আবদার আর ভয়ানক দৃষ্টি দুই মেয়েটির কলিজা কাঁপিয়ে দিল। ক্ষমা প্রার্থনা করার সুযোগটুকুও পেল না সে। কিছুক্ষণ আগের সুদর্শন পুরুষটিকে মেয়েটির কাছে এই মুহূর্তে একটা নির্দয় পশু মনে হচ্ছে, যার হৃদয়ে কোনো ভালোবাসার ছিটে ফোটানি। এই পশুর হাত থেকে মুক্তি মিলবে কি করে? এদিকে সারফরাজ সর্বশক্তি দিয়ে আরও জোরে চেপে ধরল গলাটা। এবার বুঝি শ্বাস রোধ হয়ে মেয়েটির প্রাণ দেহ থেকে বেরিয়েই যাবে। নিরুপায় মেয়েটি বাঁচার আশা ছেড়ে দিয়ে ফ্যালফ্যাল করে শুধু সারফরাজের ভয়ানক ক্রোধিত চোখের পানে তাকিয়ে রইল। সারফরাজের হাতের পিস্টনে যখন চোখ থেকে জল গড়িয়ে সারফরাজের কবজিতে বিলীন হলো, তখন মেয়েটিকে দূরে ছুঁড়ে ফেলল সারফরাজ। মেয়েটি প্রাণ ফিরে পেয়ে ধরিমরি করে উঠে পালালো। মেয়েটির যাবার পানে তাকিয়ে সারফরাজ বলে উঠল। Shameless dirty beast. কথাটি বলেই পুনরায় ব্ল্যাঙ্কেট জড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। ঘুম ভাঙল একদম দুবাই এয়ারপোর্টে। প্লেন ল্যান্ড হতেই নিজের ছোট লাগেজ নিয়ে বিমান থেকে নেমে পরবর্তী ডিপার্চারের অপেক্ষায় সময় গুনতে লাগলো। যতটা উচ্ছ্বাস নিয়ে রূপকথা ঢাকায় এলো, তার কিছুই হলো না। সবকিছুই কেমন যেন পানসে আর মন মরা লাগছে। রেখার সাথে লম্বা সময় ধরে ভিডিও কলিং করেও মন ভালো না। অগত্যা সুফিয়ান মেয়ের জন্য 2 দিন ছুটি নিলেন। বাবা মা মিলিয়ে ঘন্টার পর ঘন্টা ভিডিও কলিং করে মন ভালো করার চেষ্টা করলো রূপকথা। কিন্তু সবকিছুর ফলাফল শূন্য। সুফিয়ান বহু জিজ্ঞাসাবাদ করে মন খারাপের হেতু জানতে চাইলেন, কিন্তু রূপকথা মুখ খুলল না।
অগত্যা নিরুপায় হয়ে সুফিয়ান বললেন, তোর ফুপুর থেকে টাকা নিয়ে ইচ্ছে মতো শপিং কর। শপিং করলে মেয়েদের মন ফুরফুরে হয়। রূপকথা এটাকে ভালো আইডিয়া মনে করে রাজি হলো। শেষমেশ আরও কিছু কথা বলে সুফিয়ান ও রেখা ফোন কেটে দিল। ফোন কেটে মনে মনে সুফিয়ান বলে উঠল, তোর মন খারাপের হেতু আমি জানি মা, কিন্তু এই মন খারাপকে প্রশ্রয় দিলে তোরই অমঙ্গল হবে। বাবা হয়ে সেই অমঙ্গল কি করে হতে দেই আমি? বিকেলের দিকে ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়ে ফুরফুরে হয়ে বিছানা থেকে উঠল রূপকথা। এরপর মুখ হাত ধুয়ে ড্রয়িং রুমে এলো। ন্যালি আর শিউলি বিকেলের নাস্তা বানানোর কাজে ব্যস্ত। রূপকথাকে দেখতে পেয়ে তার ফুপা আমজাদ হায়দার বলে উঠল, কমিশনারের মেয়ের মুখ দেখা গেল না তবে? কেন রে বাবা, আমরা কি তোর বাবা মায়ের থেকে কম ভালোবাসি তোকে? এত মন খারাপের কি আছে? রূপকথা শুকনো হেসে প্রতি উত্তর করল, আসলে তা নয় ফুপা, শরীরটা ভালো লাগছিল না এই কদিন, তাই ঘরে রেস্ট নিলাম। ন্যালি একটা কফির মগ রূপকথার সামনে এগিয়ে বলে উঠল, আব্বু টাকা দাও, মামা বলেছে রূপকথাকে নিয়ে শপিংয়ে যেতে, পরে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। আমজাদ হায়দার সম্মতি জানিয়ে বললেন, কখন যাবে? রূপকথা কফিতে চুমুক দিয়ে বলল, আজ যাব না ফুপা, কাল দুপুরের পরপর যাব। আজ আপনার ছাদ বাগানে সময় কাটাবো। আমজাদ হায়দার বেশ খুশি হলেন রূপকথার কথায়। বহু যত্নের এই ছাদ বাগান তার। বিভিন্ন দেশি বিদেশি ফুল ফল এর গাছ লাগিয়েছেন তিনি সেখানে। কেউ সেখানে বাগানে গিয়ে একটা ফুল দেখে বা ফল খেয়ে সুন্দর রিভিউ দিলে আমজাদ হায়দার বেলুনের মতো ফুরফুর করে ফুলে যান। বেশ সরল মনের মানুষ কিনা। বিকেলের নাস্তা তাড়াতাড়ি খাওয়া শেষ করে রূপকথার ন্যালি ছুটল তিনতলার ছাদে। পেছন পেছন শিউলি আর আমজাদ এলেন ছুরি নিয়ে। চুইঝাল লাগিয়েছেন ছাদের এক পাশে। রূপকথা চুইঝাল দিয়ে গরুর মাংসের ঘন ঝোল খেতে চেয়েছে। ওটাই কেটে নিতে এসেছে শিউলি। ছাদ বাগান পুরোটাই ফলে ফুলে ঢলে রয়েছে। কোনো এক কোণে সুন্দর দোলনা পাতা। দোলনায় বসলে ছাদের দুই পাশেই নজরে পড়ে। খুঁজে খুঁজে আনার গাছ থেকে একটা পাকা আনার ছুরি দিয়ে ফাটিয়ে রূপকথার হাতে দিলেন আমজাদ। কালো রসালো দানা মুখে পুড়ে রূপকথা আবেশে চোখ বুঝে বলে উঠল, আপনাকে সেরা ছাদ কৃষকের অ্যাওয়ার্ড দিতে ইচ্ছে করছে ফুপা। বিলিভ মি, এত মজার আনার কোনো দিন খাইনি। রূপকথার প্রশংসায় ছাদ থেকে লাফাতে ইচ্ছে করল আমজাদ হায়দারের। খুশিতে গদগদ হয়ে সেও রূপকথার সাথে তাল মেলালো। শিউলি সংগোপনে হাসলেন স্বামীর এহেন সরল মানুষই দেখে। আমজাদ দৌড়ে গিয়ে একটা বড় আখ আর কিছু কাঁচা মিঠা আম নিয়ে এলেন। আখগুলো ছোট করে কেটে একটা ঝুড়িতে ভরে রূপকথার সামনে এগিয়ে বললেন, তোমরা খাও, আমি নামাজে যাব, রাতে কথা বলবো, ঠিক আছে? রূপকথা সায় জানাতেই আমজাদ সিঁড়ি বেয়ে নেমে গেল। ছাদের নরম শীতল বাতাস, ফুল ফল আর সন্ধ্যার আগ মুহূর্তের স্নিগ্ধ প্রকৃতি রূপকথার মন ভালো করে দিল নিমিষেই। আরও কিছুক্ষণ সময় ছাদে কাটিয়ে রূপকথা ন্যালির উদ্দেশ্যে বলল, একটা সিক্রেট আছে তোর সাথে আমার। সবাই একটা 12 মাসি পেয়ারা গাছ থেকে পাকা পেয়ারা ছিঁড়ে কামড় বসিয়েছে ন্যালি। রূপকথার এহেন কথায় পেয়ারা খাওয়া থামিয়ে অবাক হয়ে ধীর গলায় শুধায়, কি সিক্রেট? রামপুরা যাবি? ওখানে কেন? শাহ আমানত বিমানবন্দরে বিমান ল্যান্ড করতেই লাগেজ নিয়ে বেরিয়ে এলো সারফরাজ। ঢাকা এয়ারপোর্ট তাকে টানল না কেন জানি। এয়ারপোর্টে নেমেই পরিচিত বাতাসের সুঘ্রাণে চোখ বুঝে ফেলল সারফরাজ। কতদিন পর এই শহরে তার পায়ের ধুলি পড়ল কে জানে। লম্বা তপ্ত কম্পিত শ্বাস ফেলে চোখে কালো রোদ চশমা লাগিয়ে বেরিয়ে এলো সারফরাজ। এরপর একটা ট্যাক্সি বুক করে বলে উঠল, পুলিশ কমিশনার অফিস। ঘড়িতে সকাল 9টা বেজে 30 মিনিট। ঝকঝকে নীল আকাশ আর ফকফকে ধরণী। গতরাতে বোধহয় সামান্য বৃষ্টি হয়েছে। গাছপালা ফুল ঘাস সবকিছু কেমন চকচকে বিদ্যুৎই ছড়াচ্ছে। হালকা রোদের উত্তাপে মাটির সোদা গন্ধ নাকে লাগছে বেশ করে। চারপাশে শীতল মৃদু বাতাস। রোদের তেজ খুবই মিয়ানো। সুফিয়ান চৌধুরী আজ একটু দেরি করেই নিজ কার্যালয়ে এলেন। অফিসে ঢোকবার আগ মুহূর্তে লম্বা চওড়া কাউকে পিঠ মুড়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা কপাল কুঁচকালেন। এরপর তেমন গুরুত্ব না দেখিয়ে ভেতরে ঢুকতে চাইলেন, কিন্তু পেছন থেকে কেউ ভরাট কণ্ঠে ডেকে উঠল, স্যার।
পুরুষালী আভিজাত্য ভরা কণ্ঠে সুফিয়ান চৌধুরী মুহূর্তেই পাথরের মতো দাঁড়িয়ে পড়লেন। যুবকের গলার ভারী স্বর সুফিয়ান চৌধুরীর হৃদয়ে কেমন ভীতির উদ্রেক করল। তবুও নিজেকে ধাতস্থ করে ফিরে তাকালেন কমিশনার। এরপর অপেক্ষারত যুবকের পানে দৃষ্টি নিবদ্ধ করে ধীর পায়ে এগিয়ে এলেন। সুফিয়ান চৌধুরীর এহেন ভীতির মানে বুঝল না যুবক, বরং সে উচ্ছ্বাসিত গলায় প্রশ্ন ছুড়ল। রূপকথা কেমন আছে? নিশ্চয় অনেক বড় হয়ে গেছে, তাই না? আশেপাশে তাকিয়ে যুবকের হাত টেনে নিকটস্থ ক্যাফেটেরিয়ার দিকে অগ্রসর হলেন সুফিয়ান চৌধুরী। তারপর এক কর্নারে আসন পেতে বসে যুবকের সিট নির্দেশ করে বলে উঠল। বসো। নির্দেশ পেতেই অনুগত্যের ন্যায় বসল যুবক। মুখে এখনো প্রশস্ত হাসি। সুফিয়ানকে দেখে ক্যাফেটেরিয়ার ওয়াইটার মেনু এগিয়ে জিজ্ঞেস করলেন। কি অর্ডার করবেন স্যার? এসিওয়ালা ক্যাফেতে কেমন দরদর করে ঘামলেন সুফিয়ান। সামনে বসা যুবক চোখের কালো রোদ চশমা সযত্নে টেবিলের পাশে রেখে ভারী গলায় বলল। স্যারকে কোল্ড কফি দাও, চিনি অবশ্যই কম দেবে, ওনার সুগার ইস্যু আছে। ওয়াইটার মাথা নাড়িয়ে চলে যেতেই অল্প খুক করে কাশলেন সুফিয়ান চৌধুরী। এরপর একটা টিস্যু দিয়ে কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে বলে উঠলেন। কবে এসেছিস? কিছুক্ষণ আগে। কেন? এবার কিছুটা অপ্রস্তুত হলো যুবক। কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল। মাকে খুঁজতে। তোর মা এখানে নেই সারফরাজ। আর এভাবে হর হামেশা আমার সাথে যদি তুই দেখা করতে আসিস, তবে আমার পরিণতি কি হবে তা জানিস তো নাকি? সুফিয়ান চৌধুরীর কথায় খানিক দমে গেল সারফরাজ। মানুষটা নিজের জীবন উৎসর্গ করে তাকে বাঁচিয়েছিল। এই সরল মানুষটাকে কখনো কলঙ্কিত করতে চায় না সারফরাজ। কিন্তু তবুও কেন জানি বারবার তার কাছে ফিরে আসতে ইচ্ছে করে, একটু কথা বলতেও ইচ্ছে করে। কিন্তু কেন? উত্তর খুঁজে পায় না সারফরাজ। মাথা নিচু করে তপ্ত শ্বাস ফেলে একটা রঙিন বক্স সুফিয়ান চৌধুরীর দিকে এগিয়ে সারফরাজ শুধায়। রূপকথার আমাকে মনে আছে? সারফরাজের প্রশ্নে মুখ কালো করে ফেললেন সুফিয়ান। এরপর এদিক সেদিক তাকিয়ে বললেন। তোকে কতবার বলবো সারফরাজ, ওইটুকু বাচ্চা দুদিনের পরিচয় কাউকে মনে রাখতে পারে? কিছুদিন পরে তোকে রূপকথা ভুলে গিয়েছে। তোর সাথে কাটানো একটা মুহূর্ত তার মনে নেই। কতগুলো বছর ধরে একই প্রশ্ন আর একই উত্তর শুনে যাচ্ছি, দিয়ে যাচ্ছি, তবুও তুই সেই একই প্রশ্ন করিস বারবার। কথাটা কেমন যেন তীরের ফলার মতো সারফরাজের হৃদয়ে বিঁধল। চোখ দুটো লাল হয়ে উঠল। খচখচে যন্ত্রণা হচ্ছে তো তাতে। তবুও নিজেকে সামলে সারফরাজ বলল। মন মানতে চায় না। আচ্ছা বাদ দিন সেসব। এখানে রূপকথার প্রিয় চকলেটস আছে, ওকে দিয়ে দেবেন প্লিজ। সুফিয়ান অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল। এসব এখন আর রূপকথা পছন্দ করে না। বুঝিসই তো, আজকালকার মেয়ে ছেলে স্বাস্থ্যের প্রতি ভীষণ কনসার্ন। আবার যদি ফ্যাট বেড়ে যায়, ওই কী সব ডায়েট ফাইট নিয়ে ব্যস্ত থাকে সারাক্ষণ, বুঝলি? লো ক্যালোরির খাবার খায় সে। সুফিয়ানের কথায় শুকনো হেসে বক্সটা কম্পিত হাতে গুটিয়ে নিজের কাছে নিয়ে এলো সারফরাজ। এরপর বলল। বছর 2 আগে যে ডায়েরিটা দিয়েছিলাম সেটা রূপকথা পড়েছে? সুফিয়ান যেন আজ অগ্নি পরীক্ষা দিতে বসেছে। কেমন হাইপার টেনশন কাজ করছে মস্তিষ্ক জুড়ে। উচ্চ স্বরে চিৎকার করে ধমকাতে ইচ্ছে করছে সবাইকে। তবুও দাঁতে দাঁত চেপে স্বাভাবিক গলায় বললেন। ডায়েরি দিয়েছি, ভেতরের লেখা পড়ে আমাকে বলেছে সারফরাজ নামের কাউকে তো চিনি না বাবা। এবার বেশ ভেতর থেকে ভেঙে গেল সারফরাজ। তবুও শক্ত থাকার ভান করে বলে উঠল। জুতো জোরে লেগেছিল পায়ে? মনে মনে বেশ বিরক্ত হলেন এসব অবান্তর প্রশ্নে সুফিয়ান চৌধুরী। তারপর জোর করে টেনে টেনে বললেন। কখনো ছুঁয়ে দেখেনি, পছন্দ হয়নি নাকি তাই? সুফিয়ান চৌধুরীর বলা প্রত্যেকটি কথা সারফরাজের হৃদয়কে ক্ষত বিক্ষত করে তুলল। কিন্তু লেশমাত্র মুখে ফুটিয়ে তুলল না সারফরাজ। শেষমেশ বহু ইতস্তত করে অপরাধীর ন্যায় বলে উঠল। একবার দেখা যাবে ওকে? সুফিয়ান ফট করে বলল। এখানে তো সে থাকে না আর। ডাক্তারি পড়তে ঢাকায় চলে গেছে। অনেক মেধাবী, বুঝলি? একদিন দেশের নামকরা ডাক্তার হবে। মানুষের জন্য খুব মায়া। কথাগুলো বলে কিছুটা ধীর গলায় বললেন। তা তো তোর মতো নির্দয় নয়।
সুফিয়ান চৌধুরীর শেষ কথায় সারফরাজ ব্যথিত চোখে সুফিয়ান চৌধুরীর পানে একবার নজর বুলালো। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই অন্যত্র চোখ সরিয়ে নিলেন সুফিয়ান। সারফরাজ কিছু বলার আগেই সুফিয়ান বললেন, ভালো পথে ফিরে আয় সরফরাজ। তুই যে পথের পথিক হয়েছিস, সে পথে কোনো সুখ নেই, শান্তি নেই। মানুষের জীবনের যে বড্ড দাম। সারফরাজ বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না, শুধু অল্প করে বলল, আমি ভালো আছি স্যার। তুই পাপ করছিস সরফরাজ, তুই ঘোর পাপী। কাউকে নিষ্পাপ রাখার জন্যই পাপী হয়েছিলাম আমি। আর বসল না সারফরাজ। বুকটা অসহনীয় ব্যথায় জর্জরিত হচ্ছে ক্রমশ। চকলেটের বক্স বুকে চেপে ধরে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর সুফিয়ান চৌধুরীর উদ্দেশ্যে বলল, একটা ফেরারি আসামিকে কি বা মনে রাখবে বলুন? আমিও না। ধ্যাৎ। বলতে বলতেই সারফরাজের গলা ধরে এলো। বাকি কথা আর শেষ করতে পারল না সারফরাজ, শুধু বলল, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। রূপকথা ডাক্তার হবে শুনে খুব খুশি হলাম। আমি ওর সুন্দর ভবিষ্যতের জন্য আপনাকে আমানত স্বরূপ ওকে দিয়ে দিয়েছিলাম। সে ভালো আছে, সুরক্ষিত আছে জেনে ভালো লাগছে। কিন্তু বিশ্বাস করুন, মেয়েটিকে স্বেচ্ছায় দিতে মোটেও ইচ্ছে করেনি। আমি চাইলে জেল ভেঙে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমার জন্য ফুটফুটে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হোক তা চাইনি। আসছি, এটাই আমার শেষ বাংলাদেশ আসা। আমাদের আর দেখা হবে না স্যার। শেষবার একটা অনুরোধ করতে চাই, রাখবেন? সুফিয়ান অপরাধীর ন্যায় বললেন, কি? রূপকথার একটা ছবি দেখতে পারি? সুফিয়ান তড়িত ফোন ঘেটে ডিআইজি সাহেবের মেয়ের জন্মদিনের একটা ছবি বের করে সারফরাজের সামনে মেলে ধরে বলে উঠলেন। এই যে। লম্বা সময় নিয়ে ছবিটি দেখে সারফরাজ ব্যথিত গলায় বলল, পুরো চেহারাটাই পাল্টে গেছে। ছোটবেলার সাথে কোনো মিলই নেই, কিন্তু খুব সুন্দর হয়েছে। ফোন সরিয়ে নিতেই এলোমেলো পায়ে বিদায় জানিয়ে ক্যাফেটেরিয়া থেকে বিদায় নিল সারফরাজ। এরপর সেই ট্যাক্সির কাছে এসে ড্রাইভারের উদ্দেশ্যে বলে উঠল, হোটেলে চলুন। সারফরাজের যাবার পানে তাকিয়ে সুফিয়ান চৌধুরী বলে উঠলেন, তুই আমাকে ক্ষমা করে দে সরফরাজ। এতগুলো মিথ্যে বলার জন্য আমি সত্যি লজ্জিত, সেই সাথে মনের কাছে বিরাট অপরাধী। জানিস তো, পৃথিবীর সবচাইতে স্বার্থপর, লোভী আর মিথ্যেবাদী বাবারা হয়। তোকে কি করে বলতাম তোর জন্য রূপকথার পাগলামি? আমি কিছুতেই রূপকথা আর তো দেখা করাতে পারি না। রূপকথার তোকে ছাড়তে না চাইলে তখন কি হবে বলতো? কোনো ফেরারি দাগি খুনি কি একটা নিষ্পাপ মেয়ের জীবনের স্থান নিতে পারে? মেয়ের সুরক্ষায় আমি ঢাল হিসেবে নিজের বুক পেতে দিতে রাজি আছি। তার জন্য বিবেকের কাঠগড়ায় যদি 1000 বার দাঁড়াতে হয়, তবুও কোনো আপোষ করব না আমি। দুপুরের সূর্য যখন একদম তির্যকভাবে কিরণ দিচ্ছে, ঠিক সেই সময় নিজেদের ভর্তির সকল কার্যকর্ম শেষ করে ডিএমসি মাঠ প্রাঙ্গণে এসে উপস্থিত হলো রূপকথার ন্যালি। রূপকথা ন্যালিকে বাসায় ফেরার তাগাদা দিতে এসে বলে উঠল, চল আমার সাথে। কোথায়? অবাক হয়ে শুধায় রূপকথা। ন্যালি দাঁত বের করে হেসে বলে ওঠে, হসপিটাল ক্যান্টিনে। শুনেছি এই ক্যান্টিনের ডিম খিচুড়ি খুব টেস্ট। লেটস ট্রাই। ন্যালির আবদারে রূপকথা হাত ছাড়ি দিয়ে বলে ওঠে, এই গরমে এসব আবোল তাবোল খাবো না আমি। ন্যালি ছাড়বার পাত্রী নয়, সে তার ক্রেভিংস এ অটল থেকে বলে উঠল, আরে গাধি, ওখানে গেলে কিউট কিউট ডাক্তার দেখা যাবে, মন ভালো হয়ে যাবে এক নিমিষেই। তাড়াতাড়ি চল, তখন আর এত গরম লাগবে না, দেখিস। ন্যালির লুচু মার্কা কথায় রূপকথা দাঁত চেপে বলে উঠল, খালি ছেলে মানুষের প্রতি এত ইন্টারেস্ট কেন? তবে কি মেয়ে মানুষের প্রতি থাকবে? কথা বলতে বলতে দুজনেই ক্যান্টিনে পৌঁছে গেল। রূপকথা কিছু অর্ডার করলো না, শুধু একটা জুস ব্যতীত। কিন্তু ন্যালি অনেক কিছু অর্ডার করে কাঙ্ক্ষিত টেবিলে এসে বসলো। এরপর অপেক্ষা করতে লাগলো খাবারের আশায়। কিছু সময় গড়াতেই একজন ছেলে এসে তাদের খাবারগুলো টেবিলে সার্ভ করলো। ধোয়া ওঠা খিচুড়ি দেখেই চোখ বড় বড় করে হামলে পড়ল ন্যালি। রূপকথা সেদিকে পাত্তা না দিয়ে জুসের স্ট্রেতে অল্প চুমুক দিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখতে লাগলো। এমন সময় হঠাৎই রূপকথার চোখ বিস্ফোরিত হলো। সেই সাথে কাশতে কাশতে নাকে মুখে জুস উঠে গেল। ন্যালি রূপকথার এহেন তামাশায়
কপাল কুঁচকে শুধালো, কি এমন হলো যে বিষম খেয়ে মরে যাচ্ছিস? রূপকথা নিজের আঙ্গুলি নির্দেশ করতেই অপোজিট বিল্ডিংয়ে নজর দিল নেলি। খুব সুদর্শন এক যুবক কিছু ডক্টরের সাথে কথা বলতে বলতে সামনের দিকে হেঁটে চলেছে। তার সাথে হসপিটালের ডিন এজাজ চৌধুরীকেও দেখা যাচ্ছে। যুবককে দেখে নেলির চোখ যেন সর্ষে ফুল ফুটল। রূপকথা নেলির হাতে চিমটি কেটে বলে উঠল, ট্রেনে যেই অদ্ভুত ছেলেটার কথা বলছিলাম এই সেই। সম্বিত ফিরে পেয়ে নেলি অবাক গলায় বলল, এই বান্দা এখানে কি করছে? সে কি অসুস্থ? সে যদি পেশেন্ট হয় তবে আমি ডাক্তার হয়ে এখনই তার চিকিৎসা করাতে রাজি। রূপকথা চোখে মুখে বিরক্তি ফুটিয়ে বলল, মানুষটা দেখতে যেমন আসলে তেমন নয়, কেমন যেন রহস্য মানব। নেলি ঠোঁট কামড়ে হেসে বলে উঠল, আরে বেহেনা, সুদর্শন ছেলেরা রহস্যময় না হলে তো কেমিস্ট্রি ঠিক জমে না। তারা যদি বাকি ছেলেদের মতো হয় তবে তো সব ঘেঁটে গেল, তাই না? রহস্যময় বলেই তো এরা আমাদের কাছে স্পেশাল। রূপকথা সেদিক থেকে চোখ সরিয়ে বলে উঠল, কেমিস্ট্রির রসায়ন শেষ হলে তাড়াতাড়ি বাসায় চল। হোটেলে সারাদিন কাটিয়ে সারফরাজ ঢাকায় যাবার জন্য এমার্জেন্সি ফ্লাইটে টিকিট কাটল। নিজের জন্ম ভিটায় দীর্ঘদিন যাওয়া হয় না। ওখানে বিশাল বড় বাড়ি আছে তাদের, বাবা মায়ের শেষ স্মৃতি আছে। সারফরাজ ভেবেছে বাড়ির সমস্ত স্মৃতি কুড়িয়ে নিয়ে ক্যালিফোর্নিয়া চলে যাবে চিরদিনের জন্য। এই নিষ্ঠুর মাতৃভূমিতে আর কোনোদিন ফিরবে না সে। মনে মনে কথাগুলো ভেবে হোটেল রুমের নরম বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সারফরাজ। এরপর লাগেজে করে আনা দুটো ড্রেস, জুতো, মেলি ক্লিপ আর চকলেটগুলো ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে উদ্যত হলো, কিন্তু কোনো এক মায়ার বাঁধনে ফেলতে অপারগ হলো। বুকে জমানো কষ্ট বুকে চেপেই সেই ব্যাগ পুনরায় গুছিয়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে এলো সারফরাজ। কিন্তু তার আগে একবার সুভান গঙের হাভেলির দর্শন করলে মন্দ হয় না। পরন্ত বিকেলে সুভান গঙের বিশাল বাড়িটির সামনে এসে দাঁড়ালো সারফরাজ। দম্ভ নিয়ে যেই প্রাসাদতুল্য বাড়িটি দাঁড়িয়ে থাকতো তা আজ কেমন জীর্ণ আর ভঙ্গুর। যেই হাভেলির গায়ে একটা পাখি পর্যন্ত বসতে ভয়ে পাখা ঝাপটাতো, তাতে আজ ছত্রাক শ্যাওলার বাস। তাচ্ছিল্য হেসে ঝোপঝাড় মারিয়ে উঠোনে প্রবেশ করল সারফরাজ। কোলাহল আর হুঙ্কারে মুখরিত থাকা বাড়িটি এখন কেবল শুনশান নিস্তব্ধ। হঠাৎই ঝোপের ধারে কিছু নড়ে উঠল, তাতে সামান্য ভীত হলো না সারফরাজ। ঠোঁটে একটা সিগারেট ঠেসে গুনগুন করতে করতে সিঁড়ি ধরল। কেমন বুক ভেঙে কান্না পাচ্ছেন। এটা নাকি তার নানা বাড়ি। আফসোস, নিকোটিনের ঘন ধোঁয়া উড়িয়ে নিজের কক্ষে ঢোকার মনস্তাপ করল সারফরাজ। কিন্তু এই বাড়ি ঘিরে রূপকথার স্মৃতিগুলো মস্তিষ্ক কেমন বিক্ষিপ্ত করে তুলছে। বারবার রূপকথার খিলখিলিয়ে ওঠা হাসি, রূপকথার চিৎকার আর লুকোচুরি ছলে সারফরাজের নাম ধরে ডেকে ওঠা সব কেমন হৃদয়ে নাড়া দিয়ে হাউমাউ করে কাদার উদ্রেক করতে চাইছে। শক্ত কঠিন পুরুষ সারফরাজের পাথর সম হৃদয় এবার খোলস ছেড়ে গদগদ ঘায়ে তাজা হলো। তাতে কেমন চুয়ে চুয়ে রক্তের ধারা প্রবাহিত হচ্ছে। বুক চেপে ধরে গুমড়ে কেঁদে উঠল সারফরাজ। কিসের এত মায়া ওই বাচ্চার জন্য তার। এক পা দুপা করে নিজের কক্ষে এসে ভাঙা বিছানায় ঠেস দিয়ে বসে পড়ল সারফরাজ। এরপর চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে উঠল, তোমার আর আমার দুজনের পথ ভিন্ন, তাই না রূপকথা? অথচ একসময় আমরা কত আপন ছিলাম, একই পথে কত হেঁটেছি দুজনে, আর সবকিছু ধোঁয়াশার স্মৃতি। ব্যথিত গলায় কথাগুলো বলে পুরো ঘরে নজর বোলালো সারফরাজ। বিছানার পাশেই অযত্নে ভাঙা ট্র্যাঙ্কখানা খোলা পড়ে আছে। উঠে হাঁটু মুড়ে বসে সেই ট্র্যাঙ্ক হাতে বলল সারফরাজ। অসাবধানতা বশত মরিচাপযুক্ত ভাঙা টিনে কেটে গেল সারফরাজের আঙ্গুল। তাতে বিন্দুমাত্র ব্যথা অনুভব করল না সারফরাজ। ট্র্যাঙ্কের ভিতর এলোমেলো জিনিস দেখে অবাক হয়ে সারফরাজ মনে মনে বলল, রিসেন্টলি কি এসেছে এখানে? এখানে কি আদৌ কারো আসার কথা? এলেও আমার ট্রাঙ্কে কেন হাত দিয়েছে? অজানা ভাবনায় পুরো ঘর জুড়ে কিছু পাবার আশায় শকুনি নজর বোলালো সারফরাজ। সেরকম কিছুই আশানুরূপ মিলল না, শুধু মসৃণ দেয়ালে রঙের মুছে যাওয়া কালি ব্যতীত। সেই রঙের সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে কিছু পড়বার চেষ্টা করল সারফরাজ, কিন্তু আফসোস, কেউ নিষ্ঠুরভাবে সেই লেখাগুলো কালো রং দিয়ে মুছে দিয়েছে। ঘড়ির কাঁটা অনবরত ঘুরতে ঘুরতে
দিনের সমাপ্তি ঘটিয়ে গভীর রাতে গিয়ে ঠেকছে। চারপাশ নীরব নিস্তব্ধ, মানুষের আনাগোনা নেই বললেই চলে। কাছে কুলে রাস্তার কুকুরগুলো ছোটাছুটি করে ঘেউ ঘেউ ডাকছে অবিরত। আকাশটা মেঘে ঢাকা, থেকে থেকে হাওয়ার দমকে মেঘ সরে চাঁদের ক্ষীণ আলো আবছা আলো ছড়াচ্ছে। হঠাৎ এলোমেলো বাতাসের উৎপাত শুরু হলো। সারি বাঁধা কংক্রিটের বিল্ডিংয়ে তা বাড়ি খেয়ে শোঁ শোঁ ধ্বনি তুলছে। চারপাশ কেমন ছমছম ভুতুরে। এহেন ভৌতিক পরিবেশে সর্পিল পিচ ঢালা রাস্তা মাড়িয়ে নিজ বাড়ির সামনে এসে উপস্থিত হলো সারফরাজ। এরপর আরেকটু পা বাড়িয়ে এগিয়ে গিয়ে গেটের কাছে দাঁড়ালো। বুক সম গেট ডিঙিয়ে বাড়ির খোদাই করা নামখানা এখনো জলজল করছে। মায়াকুঞ্জ। বিড়বিড় করে মায়া নামটা আওড়ালো সারফরাজ। কেমন সূক্ষ্ম ব্যথা বুকের ভেতরে চিনচিন করে উঠল। হৃৎপিণ্ডটাও যেন এফোর ওফোর হলো। সহসাই বুক চেপে ধরে চোখ বুঝে ফেলল সারফরাজ। অদ্ভুত চোখ দুটো জলে সিক্ত হলো। সেগুলো গোপন না করে বাঁধন হারা করল সারফরাজ। এরপর ভেজা গলায় বলে উঠল, মায়া মমতা ভালোবাসায় জড়াজড়ি করে আমরা এই ছোট্ট বাড়িটায় দিন পার করতাম, তাই না আম্মু? আজ তুমি কোথায় আর আমি কোথায়? আর তোমার কর্নেল সাহেব? নিজের মন্দ ভাগ্যের উপর তাচ্ছিল্য হাসল সারফরাজ। বিধাতা সব দিয়েও কেড়ে নিয়েছে তার থেকে। টাকা পয়সা ক্ষমতা প্রতিপত্তি কোনো কিছুর অভাব নেই তার। অভাব শুধু আপনজনের। সারফরাজ আজ নিঃস্ব একাকী। কষ্ট জর্জরিত ব্যথায় মুখ থুবড়ে মাটিতে পড়তে চাইল সারফরাজ, কিন্তু জং ধরা লোহার গেটে চেপে ধরে নিজের ভারসাম্য রক্ষা করল। এরপর কোনো মতে উঠে দাঁড়িয়ে গেট খুলে ভেতরে প্রবেশ করল। আঙ্গিনায় ছোট একটা লাইট জ্বলছে। তকতকে পরিপাটি বাড়িটির চারপাশে নজর বুলালে মনে হবে কেউ খুব যত্ন নেয়। সারফরাজের মায়ের হাতের লাগানো ফুল ফলের গাছগুলো আজ মস্ত বড় হয়ে ফুল ফলে ঢলে আছে। চুলের যত্নের জন্য লাগানো মেহেদি গাছটা ফুলে ফুলে ভরে আছে। সেগুলো থেকে পাকা বেলের গন্ধ ছড়াচ্ছে। বাগানের এক কোণে পাতা ছোট স্টিলের দোলনা মরিচে ধরা অনাদরে পড়ে রয়েছে। দীর্ঘ বছর কেউ হয়তো বসেনি এখানে। মায়ের সাথে লাগানো সারফরাজের হাতের লিচু গাছটায় অসংখ্য লিচু ধরে গাছ নুয়ে যাবার উপক্রম। সেদিনের সেই ছোট লিচু গাছ আজ সারফরাজের চাইতেও বিশাল। আবেগে আপ্লুত হয়ে চোখের জল মুছে প্রধান ফটকের সামনে এসে দাঁড়ালো। সারফরাজের মনে মনে ভাবল, হয়তো বাড়িটি কেউ দখল করে নিয়েছে, নয়তো প্রায় 2 যুগ পর এসে এমন অক্ষত অবস্থায় বাড়ি ফেরত পাওয়া মুখের কথা নয়। মনের ভাবনা ফেলে ক্লান্ত সারফরাজ দরজায় খটখট শব্দ করল। এরপর অপেক্ষা করতে লাগলো দরজা খোলার। মিনিট 2-1 পর খুবই বৃদ্ধ এক লোক দরজা খুলল। মানুষটা বোধহয় ভালো করে চোখে দেখে না। ঘরে কোনো আলো নেই। বাটন মোবাইল জ্বালিয়ে মানুষটা দরজা অবধি এসেছে। দরজায় দাঁড়িয়ে বৃদ্ধ কম্পিত গলায় বলল, মানুষটির পানে তাকিয়ে হু হু করে কেঁদে উঠল সারফরাজ। এরপর ফ্যাঁসে গলায় শুধালো, কামাল চাচা কেমন আছো? তুমি বুড়ো হয়ে গেছো, তাই না? কামাল চাচা সম্বোধনে বৃদ্ধ হাত বাড়িয়ে সারফরাজের মাথা ছুঁল। এরপর বাচ্চা শিশুর ন্যায় মুখ ভেঙে কেঁদে বলল, সাপু নাকি? আমার সাপু বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে। সারফরাজ বৃদ্ধের হাত চেপে ধরতেই সারফরাজের বুকে হামলে পড়ল বৃদ্ধ কামাল। বয়সের ভারে শরীরটা কুঁজো হয়ে গেছে। চোখ দুটো প্রায় দৃষ্টিশূন্য। পূর্বের নরম কণ্ঠ আজ কম্পিত ভঙ্গুর। শ্বাসকষ্টটাও খুব বেড়েছে আজকাল। একটু কাঁদতেই কাশি উঠে গেল তার। সারফরাজ তাকে সামলে পিঠ চাপড়ে বলে উঠল, তোমাকে এই বাড়িতে পাবো কখনো ভাবিনি চাচা। বৃদ্ধ কামাল সিক্ত গলায় অভিযোগ করে বলতে লাগলো, সে যে না বলে মাকে খুঁজতে পারি ছাড়লে আর ফিরলে না। একদিন খবর দেখলাম চট্টগ্রামের কোনো কমিশনারকে গুলি করে পালিয়েছে। আমার ছেলেকে নিয়ে সেখানেও গিয়ে খুঁজেছি, তোমাকে বাবা পাইনি। তোমরা সবাই নিষ্ঠুরের মতো এই বুড়োটাকে ফেলে চলে গেলে। যে দায়িত্ব বাদ দিয়ে গেছে তোমার বাবা, তা ফেলে আমি কি করে আর যেতে পারি? 20টি বছর ধরে খালি বাড়ি পাহারা দিয়ে যাচ্ছি। ছেলেমেয়েরা এসে প্রায় গালাগালি করে, বলে তোমরা সবাই মরে গিয়েছ। আমি নাকি মিথ্যা আশায় বাড়ির ধরে বসে আছি। এই দেখো আমার অপেক্ষা সফল হলো। আজ থেকে বিধাতা আমার দায় মুক্ত করলো। ভেতরে এসো বাবা। কথাগুলো বলে সারফরাজকে টেনে ভেতরে নিয়ে গেলেন বৃদ্ধ।
অন্ধকার কক্ষ থেকে সারফরাজ শুধালো। ইলেকট্রিসিটি নেই? বৃদ্ধ মোম খুঁজতে খুঁজতে বলে উঠল। দীর্ঘদিন বিল না দেওয়াতে লাইন কেটে দিয়েছে। আমার ছেলেকে বলে কইয়ে কিছু টাকা পরিশোধ করে ওই সামনের লাইটটা চালু রেখেছি শুধু। বৃদ্ধ মোম জ্বালাতেই হলদেটে শিখায় পুরো ঘর আলোকিত হলো। সারফরাজ বসার ঘরটা নজর বোলালো একবার। সেই আগের মতোই ঝকঝকে পরিপাটি। পুরাতন জিনিসগুলো এখনো নতুনের মতন। জায়গার জিনিস জায়গাতেই রয়েছে, নেই শুধু ঘরের মালিক আর মালকিন। হাতের ব্যাগ সোফায় পাশে রেখে সারফরাজ বলে উঠল। আপুর জন্য যে টাকাগুলো আসতো ওগুলো বন্ধ করে দিয়েছে? বৃদ্ধ অসহায়ের মতো উত্তর করল। পরিবারের সদস্য ছাড়া ওই টাকা তো আমি তুলতে পারি না বাবা। প্রবল অপরাধবোধ কাজ করলো সারফরাজের ভেতরে। একটা বৃদ্ধ মানুষ এতগুলো বছর তাদের স্মৃতি আগলে রেখেছে, আর তাকেই কিনা এমন কঠিন জীবনযাপন করতে হচ্ছে। বৃদ্ধের শোচনীয় অবস্থা দেখে সারফরাজ ব্যথিত হলো, সেই সাথে মাথা নিচু করে বলে উঠল। আমার এখন অনেক টাকা কামাল চাচা, তোমাকে আর কষ্ট করতে হবে না। টাকার চাদরে মুড়িয়ে দেব তোমায়। বৃদ্ধ হাত নাড়িয়ে তাৎক্ষণিক বলে উঠল। আমি ভালো আছি বাবা, যা আছি আলহামদুলিল্লাহ। কথাটি বলেই বৃদ্ধ ইতস্তত করে বলে উঠল। আসলে বাবা ঘরে তো কোনো খাবার নেই, কি দিই তোমায় বলো তো। মানুষটির অতিথেয়তা ভীষণ মুগ্ধ করলো সারফরাজকে। যদিও খিদে সারফরাজের পেটে ইঁদুর ছোটাছুটি করছে, তবুও মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে বলে উঠল। আমি খেয়ে এসেছি, আমি এখন ঘুমোতে যাব। অনেক ধকল গিয়েছে। সকালে তোমার ছেলেকে বলে পুরো বাড়িতে ইলেকট্রিসিটি দেবার ব্যবস্থা করবে। যা বকে আছে সব পরিশোধ করব আমি। বৃদ্ধ মাথা নাড়তেই ফোনের টর্চ জ্বালিয়ে নিজের কক্ষ অভিমুখে চলতে লাগলো সারফরাজ। হঠাৎ পেছন থেকে কামাল চাচা বলে উঠলেন। হাত পাকা আছে দেবো, যদি গরম লাগে তো। সারফরাজ হাত ইশারায় নিষেধ করে বলল। আবহাওয়া যথেষ্ট ঠান্ডা, তুমি ঘুমোতে যাও, সকালে বাকি কথা হবে। কথাটি বলেই সারফরাজ নিজ কক্ষে গিয়ে দরজা আটকে দিল। নিজের ছোট বিছানার উপর ডাইনোসর পিল, পরিচিত ঘ্রাণ, সব মিলিয়ে স্বস্তির শ্বাস ফেলল সারফরাজ। কামাল খুব সুন্দর করে প্রতিটি জিনিসের যত্ন নিয়েছে। গায়ের কাপড় শার্ট খুলে বিছানায় শরীর এড়িয়ে দিল সারফরাজ, কিন্তু বিশাল দেহী শরীরটার এই ছোট্ট বিছানায় সংকুলন হচ্ছে না। উপায় না দেখে অগত্যা বাবা মায়ের রুমে ঢুকে নরম বিছানায় বসল সারফরাজ। এরপর কাবার্ড খুলে বের করে আনলো সাদাব শাহজাহানের জট নেভি গুছিয়ে রাখা এক লুঙ্গি। সেটা পরে নিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে গেল সারফরাজ। এরপর মাথার পেছনে দুই হাত রেখে ছাদের উল্টো পিঠে তাকিয়ে বলে উঠল। তোমার চাইতেও বড় হয়ে গেছে আব্বু, দেখো তোমার লুঙ্গি আমার টাকনোর অনেক উপরে। কথাটি বলে চোখ বুজে ফেলল সারফরাজ। কঠিন হৃদয়টা আজ খালি দুমড়ে মুচড়ে উঠছে। চোখ দুটো যেন উত্তাল সমুদ্র, অনবরত জল ঝরিয়েই যাচ্ছে তো যাচ্ছেই। সারফরাজ আক্ষেপ মিশ্রিত কণ্ঠে পুনরায় বলে উঠল। তুমি বলেছিলে একদিন আমি আকাশ ছোঁব, তুমি নিচে দাঁড়িয়ে বাহবা দেবে। আমি আকাশ ঠিক ছুঁয়েছি, কিন্তু বাহবা দেবার তুমিটা নেই। এমন মিথ্যে প্রতিশ্রুতি কেন দিয়েছিলে বলো তো? নির্দয় নিষ্ঠুর হৃদয়হীন সারফরাজ আজ একাকী অন্ধকার ঘরে বালিশে মুখ গুছিয়ে গুঙিয়ে কেঁদে উঠল। সেই কান্নার সাক্ষী হলো ঘরের জড়বস্তু, যারা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করল না। সান্ত্বনার বাণী আওড়ালো না, কোনো আফসোস প্রকাশ করতে পারল। সকালে ব্রেকফাস্টের পর নিজ কক্ষে আরাম করে শুয়ে শুয়ে ফোন টিপছে নেলি। আজ শিউলি আর আমজাদ বাসায় নেই। সকালের খাবার খেয়েই বেরিয়ে গেছে তারা। কোথায় নাকি জরুরি কাজ আছে তাদের। তারা বেরিয়ে যেতেই রূপকথা নেলির কক্ষে এলো গুটি গুটি পায়ে। এসেই আমতা আমতা করে বলে উঠল। রামপুরা যাবি তো? আকস্মিক রামপুরার কথা শুনে হাতের ফোন রেখে নেলি বলে উঠল। ওখানে মরতে যাব কেন? নেলির বিছানায় কোণে বসতে বসতে রূপকথা বলে উঠল। কে বলেছিলাম না সারফরাজদের বাড়ি যাব? নেলির ভোতা মস্তিষ্ক সজাগ হতেই বলে উঠল। ও মনে পড়েছে, তোর ছোটবেলার মনস্টার সেভিয়ারের বাড়িতে। তা ওখানে কি কাজ তোর? তেমন কিছু না, ওখানে ওর মায়ের সাথে দেখা করতে যাব। নেলি কিছুক্ষণ চুপ থেকে সময় দেখে নিল, এরপর বলল। আব্বু মুঝে বাইরে চলে গেল, ফাঁকা বাড়ি ফেলে কেমনে যাব? রূপকথা মুখ ছোট করে বলল। তুই আমাকে বল কিভাবে যেতে হয়, আমি একাই যাব। নেলি কপাল কুঁচকে থমকে বলে ওঠে। দূর বেড়ে, ঢাকা শহর এটা, হারাই যাবি।
আচ্ছা দাঁড়া, আব্বুকে কল দিচ্ছে। মুহূর্তেই আমজাদ হায়দারের ফোনে কল দিল ন্যালি। রিসিভ হতেই ন্যালি বলে উঠল, রূপকথা, আর আমি আমার এক ফ্রেন্ডের বাসায় যাব। তোমাদের ফিরতে কি দেরি হবে?